বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 8-এর লেসন 9 সেটা হলো সামার ফ্রেন্ডস, যেটা একটা কবিতা এবং কবিতার লেখা হচ্ছে মেরি ল্যাম্ব নামক একটা কবির। তো এই কবিতা আমার চ্যানেলে অলরেডি বেশ কিছুদিন আগে এর আলোচনা কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে কবিতাটা। তবে এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই কবিতা থেকে যে প্রশ্নগুলো সেগুলো আলোচনা করব। তোমরা সেই কবিতা আলোচনা যদি দেখতে চাও আমি এই আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে ভিডিওটা দেখে তারপরে এই কোশ্চেনগুলো আনসার দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে ও বুঝতে পারবে। আচ্ছা, চলে আসবো অ্যাক্টিভিটি 1-এ। এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মানে সঠিক বিকল্পটিতে আমাদের টিক মারতে হবে। দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন স্প্রিং সামার উইন্টার, কী হবে? সামার হবে, বি উত্তর। তারপরে 2 দাগ মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য, কী হবে? উত্তর সি সোয়ালো। এরপরে 3 দাগ দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ, কী হবে? উত্তর এ স্নো অ্যান্ড ফ্রস্ট। লাস্ট প্রশ্ন 4 দাগ দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক, কী হবে? বি স্প্যারো। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 2 চলে আসবো আমরা। অ্যাক্টিভিটি 2 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই বাক্যগুলো পরিপূর্ণ করতে হবে। তো দেখো, এ দাগ দ্য সোয়ালো চার্স ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার, বলছে সোয়ালো কয়েক সপ্তাহ ধরে কিচিরমিচির করতে থাকে, গান গেতে থাকে যখন ওয়েদার, মানে যখন আবহাওয়া, কী হবে? উত্তর ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, হয় সুন্দর এবং উষ্ণ যখন আবহাওয়া থাকে। আচ্ছা, এরপরে বি দাগ ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো, অর্থাৎ একটা ঠান্ডার দিনে সোয়ালো কী করে? আমরা উত্তর লিখব কি? উইল ফ্লাই অ্যাওয়ে, উড়ে চলে যায় আর কি, বা উড়ে চলে যাবে। সি দাগ ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড, মানে এমনকি যখন পুরনো বন্ধুরা আমাদের থেকে আলাদা হয়ে যায়, দেয়ার হার্টস, তাদের হৃদয় কি? উইল নেভার ন্যারো। হ্যাঁ, তোমরা এখানে টু আস, আচ্ছা টু আসটা লেখার দরকার নেই বন্ধুরা, আমরা শুধু এটা লিখে দেবো উইল নেভার ন্যারো, কখনোই কিন্তু সংকীর্ণ হয়ে যায় না বা শুরু হয়ে যায় না। ডি দাগ দেখো দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল, মানে কবি এমন একটা পাখি চান বা আশা করেন যেটা কী করবে? উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো, তুষারের মধ্যে কিন্তু গান গাইতে থাকবে এবং দুঃখের মধ্যেও সে কিন্তু কবিকে ভালোবাসবে। বন্ধুরা এরপরে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3, যেটা প্রশ্ন দেওয়া রয়েছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয়। আমরা অ্যাক্টিভিটি 4-এ চলে আসবো। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, তো বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, বেশ কিছু দেওয়া নেই। যেগুলো দেওয়া নেই সেগুলো আমাদেরকে লিখতে হবে, যেগুলো দেওয়া রয়েছে তার উপরে ভিত্তি করে। আচ্ছা, এক দাগ দেখো হু, তো কী লিখবো আমরা? দ্য সোয়ালো। আচ্ছা, ডাজ হোয়াট, কী করে? চার্পিং হিজ নোটস, মানে তার গান গায়। হোয়েন কী হবে? দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, এটা হোয়েনের ঘরে লিখতে হবে। এবার দেখো 3 দাগ দ্য স্প্যারো ডাজ হোয়াট, কী করে? তো কী করে দেখো আমরা লিখবো ক্লিংস ক্লোজার টু ম্যান, মানুষের কাছে উড়ে আসে আর কি, কাছাকাছি চলে আসে। আচ্ছা, হোয়েন কী হবে? ইন দ্য ড্রিয়ারি ডেইজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, এই স্নো এবং ফ্রস্টের বিষণ্ণ দিনগুলিতে। আচ্ছা, এরপরে 3 দাগ দেখো ওল্ড ফ্রেন্ডস কী করে? ওরা ডাজ হোয়াট, কী করে? আমরা কী লিখবো? নেভার লুজ কন্ট্যাক্ট উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট কখনও তারা কিন্তু হারায় না। আচ্ছা, হোয়েন আমাদের দেওয়া রয়েছে, হোয়েন কী লিখবো? দে আর সেপারেটেড, যখন তারা আমাদের থেকে আলাদা হয়ে যায়। এবার দেখো 4 দাগ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট, কবির একজন প্রকৃত বন্ধু। আচ্ছা, হোয়েন কী হবে? দ্য পোয়েট হ্যাড মিসচান্স, যখন বন্ধুর দুর্ভাগ্য চলে আসে তখন আমরা লিখবো ডাজ হোয়াট, এটা ডাজ হোয়াট হবে। ডাজ হোয়াট কী হবে? উইল গ্রিট হিম টুমোরো, মানে তাকে আগামীকাল কিন্তু অভিবাদন জানাবে। বন্ধুরা এরপরে চলে আসবে আমরা প্রশ্ন উত্তরে। দেখো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, অর্থাৎ সোয়ালো সে গ্রীষ্মকালে কি করে? তোমরা কি উত্তর লিখবো? ইন সামার, গ্রীষ্মকালে দ্য সোয়ালো চার্প হিজ নোটস। আচ্ছা, এখানে চার্পস করতে হবে কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাই আমাদের এখানে এস যুক্ত করতে হবে ভার্বের সঙ্গে। এখানে ডাজ রয়েছে। ইন সামার, গ্রীষ্মকালে দ্য সোয়ালো চার্পস হিজ নোটস ফর উইকস টুগেদার, কয়েক সপ্তাহ ধরে তার গান গেতে থাকে সেটা। তারপর বি দ্য হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো, অর্থাৎ সোয়ালোর মতো সিমিলার ওই গে ইয়াং ফ্রেন্ডদের কোন ব্যবহার আর কি। তো উত্তর আমরা কী লিখবো? অ্যাজ দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে হোয়েন উইন্টার কামস, অর্থাৎ যখন শীত আসে তখন যেরকম সোয়ালো উড়ে যায়। আর গে ইয়াং ফ্রেন্ড ডিজার্টস হিজ কম্পেনিয়ন, একটা হ্যাপি মানে আনন্দিত তরুণ বন্ধু তার সঙ্গীকে ছেড়ে রেখে চলে যায়। ডিজার্টস মানে ছেড়ে রেখে চলে যায়। ইন হিজ মিসফরচুন, তার দুর্ভাগ্যের সময়। এবার সি দাগ দেখো হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, কোন ধরনের বন্ধু কবি চান? তো দেখো আমরা কী লিখবো? দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড, কবি এমন একটা বন্ধু চান লাইক দ্য স্প্যারো, যে কিনা চড়ুইয়ের মতো হবে। হু উইল স্ট্যান্ড বাই হিম অল দ্য টাইম, যে কিনা তার পাশে বলতে হিম মানে তার পাশে বলতে
কবির পাশে দাঁড়িয়ে থাকবে সব সময়, ইভেন ইন হিজ জয়েস অ্যান্ড সরো। এমন মানে সে সুখী হোক, আনন্দের সময় হোক বা দুঃখের সময় হোক, সব সময় কিন্তু কবির পাশে দাঁড়াবে, এরকম বন্ধু কিন্তু কবি চান। এরপরে লাস্ট প্রশ্ন অ্যাক্টিভিটি 5 এ দেখো, হুম ডাজ দ্য পোয়েট লাইক, কবি কাকে ভালোবাসেন বেশি? দ্য শোয়ালো অর দ্য স্প্যারো, শোয়ালো পাখিকে নাকি স্প্যারো পাখিকে? গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে হবে। দেখো আমরা লিখবো দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো, কবি স্প্যারোকে বেশি ভালোবাসেন, বিকজ কারণ দ্য স্প্যারো রিমেইনস ক্লোজার টু ম্যান, স্প্যারো কিন্তু মানুষের কাছে থেকে যায় ইন ইস সরো অ্যান্ড মিসফরচুন, মানে তার দুঃখ এবং দুর্ভাগ্যের দিনে। আনলাইক দ্য এখানে শোয়ালো হবে, লাইক দ্য শোয়ালো পাখির মতো নয় আর কি, হ্যাঁ শোয়ালো পাখির মতো নয়, শোয়ালো পাখিকে ফলো না করে বা শোয়ালো পাখির মতো না হয়ে স্প্যারো কিন্তু এগুলো করে, সেই জন্য কবি স্প্যারোর মতো বন্ধুকেই বেশি প্রেফার করেন বা চান। এরপরে আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 6A। দেখো এখানে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। অর্থাৎ তোমাকে কি করতে হবে, নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে, তো তারপরে নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা সেটা তোমাকে মানে চিনতে হবে, এবং তোমার যে নিচে চার্টটা দিয়ে সেটা ভরাট করতে হবে। তো দেখো নাউন ক্লজ, আচ্ছা প্রথমে দেখো এক দাগ, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এখানে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ কী হবে, এটা নাউন ক্লজ। আচ্ছা দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, আমরা কী করবো, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই ইউজড টু প্লে কাইটস, তো হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর চার দাগ, আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন, এটা হোয়ার আই ওয়াজ বর্ন এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে বন্ধুরা, অ্যাডভার্বিয়াল হবে না, কারণ হোয়ার বোঝানোর জন্য দ্য হাউস অ্যান্টিসিডেন্ট রয়েছে, এবং আমরা জানি অ্যান্টিসিডেন্ট থাকা মানে ওটা কিন্তু রিলেটিভ ক্লজ হয়ে যায়, তাই বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়, তাই দ্য হাউস, আচ্ছা হোয়ার আই ওয়াজ বর্ন এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবারে অ্যাক্টিভিটি 6B আমরা দেখে নেব। এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। দেখো প্রথমে এক দাগ, দ্য সেলর সেড টু আস দেয়ার উইল বি স্টর্ম, আমরা কী লিখবো উত্তর, দ্য সেল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা ন্যারেশন যারা এখনও শিখে উঠতে পারেন তার জন্য আমি আই বাটনে ন্যারেশনের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করে তোমরা প্রত্যেকটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের ন্যারেশনের নিয়মগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমি আই বাটনে দিয়ে দিলাম, তোমরা ওখানে ক্লিক করে দেখে নিতে পারবে। আচ্ছা দেখো এক দাগ, দ্য সেলর সেড টু আস দেয়ার উইল বি স্টর্ম, আমরা কী করবো, দ্য সেলর, আমরা জানি সেড টু যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে টোল্ড হয়ে যায়, দ্য সেলর টোল্ড আস, তারপরে কোটেশন তুলে দিয়ে দ্যাট, তারপরে দেয়ার থার্ড পারসন মানে ওই রকম থেকে যাবে, মানে অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, দেয়ার থেকে যাবে, উইলটা কী হয়ে যাবে, উড হয়ে যাবে, তারপরে বি এ স্টর্ম, অর্থাৎ এই যে দ্য সেলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। এরপর দুই দাগ দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, আমরা কী করবো, এটা ইন্টারোগেটিভ, সেই জন্য দ্য টিচার আস্কড বা ইনকোয়ার্ড যে কোনো একটা লিখলে হয়, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, তারপরে কোটেশন তুলে দিয়ে, যেহেতু এটা ডব্লিউএস নেই তো এটা ইফ হবে, ইফ, হ্যাঁ তারপরে এই যে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ। আচ্ছা এরপরে দেখো ডিড ইউ কাম, তো এখানে সাবজেক্ট ইউ, এবার ইউ সেকেন্ড পার্সন, তার মানে হয়ে যাবে দ্য স্টুডেন্টের মতো, আমরা তো আর দ্য স্টুডেন্ট লিখবো না, হি লিখবো, তাহলে হি আর ডিড থাকা মানেই পাস্ট ইনডেফিনাইট, নারেশন পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে ইফ হি হ্যাড কাম, ইফ হি হ্যাড কাম। আচ্ছা এবার এখানে যা আছে কিন্তু তাই বসে যাবে, টু স্কুল লিখবো আমরা, আর ইয়েস্টারডেটা চেঞ্জ হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, যে কোনোটা লিখলেই হয়, দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর যে কোনোটা লিখলে হয়। এবার তিন দাগ দেখো, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, তো দেখো দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড হবে, এখানে প্লিজ রয়েছে, তাহলে রিকোয়েস্টেড ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু, তারপরে গিভ, তারপরে মিটা হয়ে যাবে দ্য টায়ার্ড গেস্টের মতো মানে হিম, তাহলে টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এখানে দেখে নাও দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড দ্য হোস্ট টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার কিন্তু উত্তর হয়ে গেল। এরপর চার দাগ দেখো, রিতা সেইড হাউ হ্যাপি আই এম, আমরা কী করবো, আমরা জানি এটা এক্সক্লামেটরি, সেই জন্য এক্সক্লেইমড হয়, রিতা এক্সক্লেইমড উইথ কি হ্যাপি রয়েছে, তার মানে হচ্ছে জয় বা হ্যাপিনেস, আমরা যে কোনোটা করতেই পারি, রিতা এক্সক্লেইমড উইথ হ্যাপিনেস বা জয়, তারপরে কোটেশন তুলে দিয়ে দ্যাট লিখতে হয়, তারপরে সাবজেক্ট খুঁজতে হয় আই, তার মানে রিতার মতো মানে শি হয়ে যাবে, তারপরে অ্যাম রয়েছে মানে ওয়াজ ওয়ার হয়ে যাবে, মানে ওয়াজ হবে, তাহলে শি ওয়াজ, তারপরে
দেখো ভেরি হাউটা আমরা জানি হাউটা হাউয়ের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে হাউটা ভেরি হয়ে যায়, তাহলে ভেরি হয়ে গেল আর হ্যাপিতে হ্যাপির মতো বসে গেল। এরপরে দেখো 5 দাগ মাই গ্র্যান্ড ফাদার সেইড মে ইউ লিভ লং। তো কী হবে, মাই গ্র্যান্ডফাদার উইশড, আমরা জানি এক্ষেত্রে এটা অপারেটিভ সেন্টেন্স, তাহলে উইশড হয়ে যাবে। তারপরে দ্যাট নিয়ে আসবো কোটেশন তুলে দিয়ে, তারপরে ইউ তেমন হচ্ছে আমরা যে কোনো একটা ধরতে পারি, হিও ধরতে পারি কারণ এখানে তো অবজেক্ট নেই। সেইডের কিন্তু এখানে অবজেক্ট নেই, মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই, তাই আমরা হি ধরতে পারি বা আই ধরতে পারি, মানে ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন ধরতে পারি। তো আই লিখেছি এখানে আই, তারপরে মেয়েটাকে আমরা মাইট করতে হয়, তারপরে মোটামুটি যা আছে তাই আই মাইট লিভ লং, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। বন্ধুরা এরপরে দেখো আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7-এ। এখানে বলা হচ্ছে কি মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের ওয়ার্ডগুলো দিয়ে তোমার নিজের বাক্য লিখতে হবে, কবিতা থেকে কিন্তু নিলে হবে না। আচ্ছা, গেস্ট অতিথি, হি গেভ দ্য গেস্ট আ কাপ অফ টি, সে অতিথিকে এক কাপ চা দিল আর কি। এবার নেক্সট ড্রিয়ারি বিষণ্ণ, আমরা কি লিখবো রিজু ফেল্ট বোর্ড ইন দ্য ড্রিয়ারি আফটারনুন অফ সামার। গ্রীষ্মের একটা বিষণ্ণ বিকেলে রিজু কিন্তু বোরিং ফিল করছিল। ন্যারো আছে, ন্যারো মানে সরু। দেয়ার ইজ এ ন্যারো পাথ বিসাইড হিজ হাউস, তার বাড়ির পাশে একটা সরু পথ রয়েছে, রাস্তা রয়েছে। ডি দ্য মিসচান্স মানে দুর্ভাগ্য, আমরা কি লিখবো আই নিড ইয়োর হেল্প ইন মাই মিসচান্স, আমার দুর্ভাগ্যের সময় তোমার সাহায্যের আমার প্রয়োজন। এরপরে অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B এই দুটো কিন্তু একটা রাইটিং দেওয়া রয়েছে, তো তোমরা এই রাইটিং দুটো বোর্ডে দেখে নাও। তো বন্ধুরা আমি রাইটিংটা বোর্ডে না দিয়ে আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম। দেখো অ্যাক্টিভিটি 8-এ বলছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। অর্থাৎ তোমার একটা গল্প লিখতে হবে, এই নিচের হিন্টসগুলো ইউজ করে 80টা ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর তোমার টাইটেল দিতে হবে। তো দেখে নাও পয়েন্টসগুলোর মানে দেখে নাও। আ ফার্মার ফাইন্ডস আ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড, অর্থাৎ একটা চাষি একটা সাপকে খুঁজে পায় প্রায় সে শীতে প্রায় সে মৃত অবস্থা ছিল। ব্রিংস ইট হোম, এটাকে বাড়িতে নিয়ে আসে। ওয়ার্মস ইট, এটাকে উষ্ণতা দেয়। সেভস ইটস লাইফ, এর জীবনটাকে বাঁচায়। দ্য স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার সান, তো সাপটা কিন্তু প্রায় কৃষকের ছেলেকে একদিন কামড়াতে যাচ্ছিল। দ্য ফার্মার চেজেস অ্যাওয়ে দ্য স্নেক, চাষি কিন্তু ওই সাপটাকে তাড়িয়ে দেয়। তো উত্তরটা তোমরা দেখো। তো দেখো আমরা হেডিংটা করব বা টাইটেল লিখবো অ্যান আনগ্রেটফুল স্নেক, একটা অকৃতজ্ঞ সাপ। তো দেখো ওয়ান উইন্টার মর্নিং আ ফার্মার ওয়াজ রিটার্নিং হোম ফ্রম দ্য ফিল্ড, একটা শীতের সকালে একজন কৃষক সে তার জমি থেকে ফিরছিল। সাডেনলি হি স এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড বাই দ্য রোড সাইড, তো হঠাৎ করে সে রাস্তার পাশে একটা সাপকে দেখতে পেলো যে প্রায় ঠান্ডাতে প্রায় মৃত হয়ে গেছিলো। দ্য ফার্মার ফেল্ট পিটি ফর দ্য ডাইং অ্যানিম্যাল, চাষিটা এই মৃতপ্রায় প্রাণীটার প্রতি খুবই দুঃখ অনুভব করলো। হি ব্রট ইট হোম, সে এটাকে বাড়িতে নিয়ে আসলো। হি কেপ্ট ইট বিসাইড দ্য হার্থ অ্যান্ড ওয়ার্মড ইট, সে কিন্তু এটাকে উনুনের পাশে রাখলো। হার্থ মানে উনুনের পাশে রাখলো এবং এটাকে উষ্ণ করলো আর কি। দাস হি সেভড ইটস লাইফ, তা এইভাবে কিন্তু সে তার জীবনটাকে বাঁচালো। দ্য ফার্মার সান ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্য স্নেক কাম টু লাইফ এগেইন, অর্থাৎ কৃষকটার ছেলে এটাকে খুব খুশি হলো দেখে আর কি, সাপটাকে বাড়ি নিয়ে আসা মানে সাপটা যখন আবার জীবনে ফিরে আসলো, বেঁচে উঠলো, তখন কৃষকের ছেলের এটা দেখে খুব খুশি হলো। হি নেল্ট ডাউন টু প্যাট দ্য স্নেক, সে কিন্তু হাঁটু গেড়ে সাপটিকে আদর করতে বসে গেল। বাট দ্য স্নেক রেইজড ইটস হেড টু বাইট দ্য বয়, কিন্তু সাপটা এর মাথা মানে ফনা তুললো ছেলেটাকে কামড়ানোর জন্য। দ্য ফার্মার ওয়াজ নিয়ার বাই, কৃষকটা কাছাকাছি ছিল। হি স ইট, সেই ব্যাপারটাকে দেখলো। আউট অফ অ্যাঙ্গার, রাগের বশে, হি চেজড অ্যাওয়ে দ্য স্নেক উইথ এ স্টিক, সে একটা লাঠি দিয়ে এই সাপটাকে তাড়িয়ে দিল আর কি। নেক্সট একটা রাইটিং অ্যাক্টিভিটি 8B, সাপোজ ইউ হ্যাভ এ বার্ড দ্যাট টক্স অ্যান্ড প্লেজ উইথ ইউ, মনে করো তোমার একটা পাখি রয়েছে যে তোমার সঙ্গে কথা বলে এবং তোমার সঙ্গে খেলা করে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন হাউ ইউ স্পেন্ড আ ডে উইথ দ্য বার্ড ডিউরিং ইউর সামার ভ্যাকেশন, মানে তুমি একটা গ্রীষ্মের ছুটিতে কীভাবে পাখিটার সঙ্গে কাটিয়েছো আর কি। তো সেই ব্যাপারে কিন্তু 80টা ওয়ার্ডে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আর কি। তো উত্তরটা দেখো, ওয়ান ডে ডিউরিং মাই সামার ভ্যাকেশন মাই প্যারেন্টস ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস, একটা গ্রীষ্মের ছুটিতে আমার মানে বাবা মা একটা কাকার বাড়িতে গিয়েছিল। আই স্পেন্ড দ্য ডে হ্যাপিলি উইথ মাই পেট
প্যারট নেমড মুনিয়া। তো আমি দিনটা কাটিয়েছিলাম আমার পোষ্য একটা তোতা পাখি, তার নাম মুনিয়া, তার সঙ্গে। আই গেভ ইট এ বাথ ইন দ্য ট্যাপ ওয়াটার। আমি এটাকে ট্যাপের জলে মানে স্নান করিয়েছিলাম। আই ফেড ইট, আমি এটাকে খাইয়েছিলাম। দ্য বার্ড অলওয়েজ কেপ টকিং উইথ মি। পাখিটা আমার সঙ্গে কথা বলেই চলেছিল আর কি সবসময়। হোয়েন আই ব্রট ইট আউট অফ দ্য কেজ, যখন আমি এটাকে খাঁচা থেকে বের করলাম, ইট স্যাট অন মাই শোল্ডার, এটা আমার কাঁধের পরে বসলো। ইন দ্য আফটারনুন, মানে বিকেলবেলাতে, হোয়েন আই ওয়াজ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, যখন আমি আমার বন্ধুদের সঙ্গে খেলছিলাম, ইট ওয়াজ চার্পিং মেরিলি অ্যান্ড ফ্লাটারিং ইটস উইংস। এটা কিন্তু খুব আনন্দে কিচিরমিচির করছিল এবং এর ডানা ঝাপটাচ্ছিল। ইট ইভেন ট্রাইড টু টেক পার্ট ইন আওয়ার গেম। এমনকি এটা আমাদের খেলাতে আমি যাদের সঙ্গে খেলা করছিলাম সেই খেলাতে অংশগ্রহণ করতেও চেয়েছিল। বন্ধুরা, আমি আশা করব তোমরা ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হলে। কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে কোনো ডাউট থেকে থাকলে, প্রশ্ন থেকে থাকলে নিচে কমেন্ট করে আমাকে জানাবে। আমি সেই প্রশ্নে যথাযথ উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করব। আর ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকলে, মতামত থাকলে অবশ্যই জানাবে। চ্যানেল প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও তুমি মিস না করো, সবার আগে পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও আর কি। যাই হোক, তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে বাই।